সবচেয়ে কষ্টের বিষয় হলো ধীরে ধীরে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। আগে যে কাজগুলো সহজেই করতে পারতাম এখন সেগুলো করতে একদম মন চায় না। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই কথাটার আসল মানে আমি বিয়ের পরেই বুঝতে পেরেছি। ছোটবেলায় অনেকবার শুনেছি সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তখন কথাটা শুধু একটা প্রবাদ মনে হতো। কখনো ভাবিনি একদিন এই কথার প্রতিটি শব্দ নিজের জীবনের সঙ্গে এত গভীরভাবে মিলে যাবে। আজ সময় তার নিজের গতিতে এগিয়ে যাচ্ছে, দিন মাস বছর সব কিছু বদলে যাচ্ছে, অথচ আমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছি। সংসারের হাজারো দায়িত্ব, রান্নাবান্না, ঘরের কাজ, সবার খেয়াল রাখা, এইসবের ভিড়ে কখন যে নিজের জন্য বাঁচতে ভুলে গেছি সেটাই আমি বুঝতে পারিনি। মাঝে মাঝে মনে হয় আমি যদি একটু নিজের পায়ে দাঁড়াতে পারতাম, যদি নিজের একটা পরিচয় গড়ে তুলতে পারতাম, তাহলে হয়তো মনের ভিতরের এই চাপ, এই অজানা কষ্ট, এই অসহায়ত্ব কিছুটা হলেও কমে যেত। কিন্তু জীবনের সব ইচ্ছা তো আর পূরণ হয় না। ইচ্ছে করলেই তো পূরণ করা যায় না, সম্ভবও সেটা হয় না। জানেন, অনেক সময় মনে হয় আমি যেন ভাগ্যের কাছে বারবার হেরে যাওয়া একজন মানুষ। ছোটবেলা থেকেই খেয়াল করেছি যে জিনিসটাকে খুব ভালোবেসে আঁকড়ে ধরতে চেয়েছি, কেন জানি না কোনোভাবে সেটা আমার হাতছাড়া হয়ে গেছে। আমি যে কাজটাই মন থেকে ভালোবেসে করতে চেয়েছি, শেষ পর্যন্ত তার ফলটাও আমার জন্য সুখের হয়নি। কেন এমন হয়, সেই উত্তর আজও আমি খুঁজে পাইনি। কখনো কখনো মনে হয় আমার কপালটাই যেন একটু বেশিই পোড়া। তবে আমি কখনো চাই না আমার মতো এমন অনুভূতির মধ্যে আর কোনো মানুষকে পড়তে হয়। এমন ভাগ্য, এমন অসহায়ত্ব, এমন বারবার ভেঙে পড়ার অনুভূতি আমার শত্রুর জীবনেও যেন না আসে। সবচেয়ে কষ্টের বিষয় হলো ধীরে ধীরে নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি। আগে যে কাজগুলো সহজেই করতে পারতাম এখন সেগুলো করতেও মন বসে না। কোথায় কি রাখলাম একটু পরেই ভুলে যাই। কোনো কিছুই মনে রাখতে যেন আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কখনো মনে হয় আমার মস্তিষ্কটাই যেন আর আগের মতো সাড়া দিচ্ছে না। শরীরের ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তিটাই অনেক বেশি ভেঙে দেয় আমাকে। তবুও জীবনের একটা সত্যি আমি এখনও বিশ্বাস করি, সব অন্ধকার চিরস্থায়ী নয়। হয়তো আজকের দিনটাই কঠিন, হয়তো আজ আমি নিজেকে ব্যর্থ মনে করছি, কিন্তু জীবনের প্রতিটি অধ্যায় একরকম থাকে না। কখনো থাকে না, কখনো নতুন সকাল আসে, আবার কখনো নতুন সুযোগও আসে। সেই অপেক্ষাতেই আছি। তাই আজও নিজেকে বলি, ভেঙে পড়া যাবে, কাঁদা যাবে, ক্লান্ত হওয়া যাবে, কিন্তু একেবারে থেমে যাওয়া যাবে না। কারণ সময় থেমে থাকে না, জীবনও থেমে থাকে না। হয়তো একদিন এই দীর্ঘ অপেক্ষারও একটা সুন্দর উত্তর মিলবে, সেই আশাতেই এখনও বেঁচে আছি। সংসার ছোট কিংবা বড়, সুন্দরভাবে গুছিয়ে রাখার মধ্যেই লুকিয়ে থাকে শান্তি আর সাশ্রয়ের আসল রহস্য। আজকের সকালটা শুরু হয়েছে প্রতিদিনের মতোই ঘরের কাজ দিয়ে। সকালে উঠে প্রথমে বাসনপত্র সব সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করলাম। ঘরের কাজ শেষ করেই দেখলাম সংসারের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে। তাই ভাবলাম আজ আর দেরি না করে আমার হাজব্যান্ডকে নিয়ে বাজারে চলে যাই। বাহিরে তখন টুপটাপ বৃষ্টি পড়ছে, আকাশ জুড়ে ঘন কালো মেঘ, চারদিকে এক অন্যরকম শান্ত পরিবেশ। তবে বৃষ্টির কথা ভেবে দেরি করিনি, দুজনে মিলে দ্রুত বাজারে গেলাম। সংসারের প্রয়োজনীয় সব কিছু কিনে আবার তাড়াতাড়ি বাসায় ফিরে আসলাম। আমার একটা ছোট্ট অভ্যাস আছে যেটা আমি অনেক ভালোবাসি। বাজার থেকে ফিরে এসে ব্যাগগুলো একপাশে ফেলে রেখে দিতে একদম ভালো লাগে না, বরং যত দ্রুত সম্ভব সব কিছু গুছিয়ে নিজের নির্দিষ্ট জায়গায় রাখতে আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে গুছিয়ে রাখা মানে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং সংসারটাকে ভালোবাসার একটা সুন্দর প্রকাশ। আমি বিশ্বাস করি একটি জিনিস যত্ন করে ব্যবহার করলে সেটার মূল্যও বজায় থাকে। তাই অপচয় আমি একদম পছন্দ করি না। কষ্ট করে উপার্জন করা টাকার প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার হওয়া উচিত।
কোনো খাবার নষ্ট হোক, কোনো মশলা ছড়িয়ে পড়ুক কিংবা কোনো জিনিস অবহেলায় নষ্ট হয়ে যাক, এইসব আমার মন থেকে আমি একদম মেনে নিতে পারি না, মেনে নিতে খুবই কষ্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দুজন সব সময় মেনে চলার চেষ্টা করি। আমরা প্রায়ই মাসে একবার পুরো মাসের বাজার করে নিয়ে আসি, কারণ বারবার দোকানে গেলে অনেক সময় অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলা হয়। ছোট্ট ছোট্ট খরচ কখন যে বড় অঙ্কে পৌঁছে যায় সেটা অনেক সময় টের পাওয়া যায় না। কিন্তু তাই মাসের শুরুতেই আমরা চেষ্টা করি সংসারের এ টু জেড যত প্রয়োজনীয় জিনিস আছে সব একসঙ্গে কিনে রাখার। এতে যেমন সময় বাঁচে, তেমনি অপ্রয়োজনীয় খরচও অনেকটাই কমে যায়। সবচেয়ে বড় কথা, হঠাৎ কোনো জিনিস শেষ হয়ে গেছে বলে বারবার দোকানে দৌড়তে হয় না। সংসারও সুন্দরভাবে পরিকল্পনা করে চালানো যায়। আমার কাছে সংসার মানে শুধু রান্নাবান্না, ঘরের কাজ নয়। সংসার মানে পরিকল্পনা, যত্ন, সাশ্রয় আর ভালোবাসা। ছোট্ট ছোট্ট অভ্যাসই একটি সংসারকে সুন্দর এবং পরিপাটি এবং সুশৃঙ্খল করে তোলে। তাই আমি সবসময় চেষ্টা করি আমার ঘরের প্রতিটি জিনিসের সঠিক ব্যবহার করতে, অপচয় এড়াতে এবং যত্ন করে সব কিছু গুছিয়ে রাখতে। বৃষ্টি যতই হোক, গুছিয়ে রাখা সংসারের সৌন্দর্য কখনো মলিন হয় না। বর্ষাকাল মানেই এক অন্যরকম ব্যস্ততা। বাইরে টুপটাপ বৃষ্টি, আকাশ জুড়ে কালো মেঘ, আর তার মাঝেই সংসারের প্রতিটি কাজ সময় মতো শেষ করার চেষ্টা। এই সময়টা যতটা সুন্দর, ঠিক ততটাই চ্যালেঞ্জিং। বিশেষ করে জামাকাপড় শুকানো যেন এক বড় যুদ্ধের নাম। কয়েকদিন আগে অনেক জামা কাপড় ধুয়ে রেখেছিলাম। আমার আর আমার হাজব্যান্ডের সব জামা কাপড় একসঙ্গে ধোয়া হয়েছিল। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, তাই রোদের দেখা পাওয়াটাই যেন ভাগ্যের ব্যাপার। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, মাঝে মাঝে হঠাৎ একটু রৌদ্র উঁকি দেয়। তখন আর এক মুহূর্ত দেরি করি না, দৌড়ে গিয়ে কাপড়গুলো ভালো করে নেড়ে দিয়ে আসি, যেন একটু বেশি বাতাস লেগে রৌদ্র পাই। আবার কিছুক্ষণ পর মেঘ করে এলে দ্রুত সেগুলো নিয়ে আসি। এভাবে সারাদিন কতবার যে জামা কাপড় উঠানামা করানো হয় তার কোনো হিসাব থাকে না। তবুও মনে হয় এই ছোট্ট ছোট্ট পরিশ্রমের মধ্যেই তো আমার সংসারের আসল গল্প লুকিয়ে আছে। অবশেষে 2 দিনের চেষ্টায় সব জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে গেল। তারপর একা একা বসে বসে প্রতিটি জামা কাপড় যত্ন করে ভাঁজ করলাম। আমার কাছে কাপড় শুধু ভাঁজ করাই নয়, সুন্দর করে আলমারিতে গুছিয়ে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ। কারণ গুছিয়ে রাখা আলমারি কিংবা ওয়ারড্রব খুলতেই মনটা একটু অন্যরকম ভালো লাগা কাজ করে আমার। তাই প্রতিটি কাপড় আর নিজের নির্দিষ্ট জায়গায় সুন্দর করে আমি রেখে দিলাম। এরপর নজর গেল বিছানার দিকে। বেডের উপরে এখনও কিছু বইপত্র, অপ্রয়োজনীয় জিনিস আর ছোটোখাটো অনেক কিছুই ছড়িয়েছিল। আমার কাছে গুছিয়ে রাখা ঘর মানেই মানসিক শান্তি। তাই ভাবলাম এগুলো আর বেডের উপর না রেখে যার যার জায়গায় সুন্দর করে সাজিয়ে রাখি। বইগুলো যত্ন করে অন্য জায়গায় গুছিয়ে রাখলাম, যাতে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় এবং ঘরটাও পরিপাটি দেখা যায়। তারপর বিছানার চাদর বদলানোর পালা। যদিও মাত্র 1 দিন আগে আমি চাদর পেতেছিলাম, তবুও মনে হলো একটু পরিবর্তন করলে ঘরটা আরও সুন্দর লাগবে। তাই এক রুমের চাদর অন্য রুমে নেওয়ার চিন্তা করলাম। ছোট্ট এই পরিবর্তন যেন পুরো ঘরের পরিবেশটাই বদলে গেল। কখনো কখনো বড় পরিবর্তনের দরকার হয় না, ছোট ছোট পরিবর্তনই ঘরের নতুনত্ব এনে দেয়। সবশেষে বেডের উপর থাকা প্রতিটি জিনিস সরিয়ে নতুন করে চাদর বিছিয়ে ঘরটা একেবারে পরিপাটি করে সাজিয়ে ফেললাম। চারদিকে তাকিয়ে তখন মনে হচ্ছিল দিনভর পরিশ্রমের আসল পুরস্কার হয়তো এটাই, একটি পরিষ্কার, গোছানো আর শান্ত ঘর। অনেকে হয়তো ভাবেন ঘর গুছিয়ে রাখার মধ্যে বিশেষ কিছু নেই, কিন্তু আমার কাছে এটা শুধু একটি কাজ নয়, এটা আমার ভালোবাসা। আমার ঘরের প্রতিটি কোণ, প্রতিটি জিনিস, প্রতিটি তাক, সব কিছুতেই আমার যত্ন আর আমার সময় মিশে আছে। আমি বিশ্বাস করি একটি সুন্দরভাবে গুছিয়ে রাখা ঘর শুধু অতিথিদের জন্য নয়, নিজের মনকেও শান্ত করে রাখে। সংসারের কাজের কোনো শেষ নেই, তবুও প্রিয় মানুষের মুখের হাসির জন্য সব ক্লান্তি যেন মুহূর্তেই ভুলে যায়। আজকের দিনটা যেন শুরু থেকেই ব্যস্ততাই ছিল। একটার পর একটা কাজ মাথায় ঘুরপাক খাচ্ছিল। ঘর গোছানো, বাজারের জিনিসপত্র ঠিকঠাক রাখা, এই সব শেষ হতে না হতেই মনে পড়লো রান্নাবান্নাও তো করতে হবে। তার উপর আবার 2টা হাঁস পরিষ্কার করে কেটে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। সত্যি বলতে কি, এতগুলো কাজ একসঙ্গে সামলে
মাঝে মাঝে আমি হিমশিম খেয়ে যাই। আমি নিজেই বুঝতে পারি না কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে। এমনিতেই আজকাল অনেক সময় মাথাটা এলোমেলো হয়ে থাকে আমার। একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ আমি ভুলেই যাই। সব মিলিয়ে যেন পুরো দিনটাই পরিকল্পনা আর ব্যস্ততার মধ্যে কেটে যায় আমার। তবে আমার একটা মজার স্বভাব আছে, কখন যে কোথা থেকে এত এনার্জি চলে আসে আমি নিজেও জানি না। তখন মনে হয় সারাদিন কাজ করার পরও যদি দরকার হয় রাত জেগেও কাজ করতে পারবো। আবার এমনও দিন আসে যখন শরীরটা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে মনে হয় সারাদিন ধরে যদি কেউ ডাকে তাহলেও আমি সাড়া দেব না। এই শক্তিটুকুও মাঝে মাঝে থাকে না। মানুষের শরীর আর মন দুটোই যেন সব সময় একই রকম থাকে না। সেটা সংসার করতে করতেই ভালোভাবে বুঝেছি আমি। যাই হোক, সব কাজের মাঝে আগে হাঁস দুটো সুন্দর করে পরিষ্কার করলাম, টুকরো টুকরো করে ধুয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দিলাম। আজ হাঁস রান্না করলাম না, ভাবলাম অন্য একদিন সময় করে রান্না করে নেব। আজকের জন্য সেটা সংরক্ষণ করে রাখতে হলো আমাকে। এরপর ভাবতে লাগলাম আজ কি রান্না করলে ভালো হতো। তখন মনে পড়লো বাজার থেকে আমার হাজবেন্ড কচুরমুখী নিয়ে এসেছিলেন আর বাসায় ছিল টাটকা ট্যাংরা মাছ। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজ রান্না হবে তার সবচেয়ে প্রিয় খাবার কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ। এই রান্নাটা ওনার এতটাই পছন্দ যে একদিকে যদি খাসির মাংস অন্যদিকে কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ রাখা হয় তাহলে আমি নিশ্চিত উনি দ্বিতীয়টাকেই আগে বেছে নেবেন। প্রিয় মানুষের পছন্দের খাবার রান্না করার আনন্দটাই আলাদা। সেই আনন্দ থেকেই রান্নাঘরে নেমে পড়লাম। বাহিরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে। বৃষ্টি হলে ওনার বাসায় ফিরতে একটু দেরি হয়, তাই ভাবলাম একটু পরে রান্না শুরু করি যাতে গরম গরম খাবার পরিবেশন করতে পারি। প্রথমে ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কচুরমুখীগুলো ছড়িয়ে খুব সুন্দরভাবে প্রস্তুত করে নিয়েছিলাম, একদম খোসা ছাড়িয়ে। তারপর মাছে লবণ হলুদ মেখে হালকা করে আমি ভেজে নিলাম। ট্যাংরা মাছ ভাজার সময় একটা সমস্যা প্রায়ই সবার পড়তে হয়, তেল খুব ছিটকে আসে। আজও আমার গায়ে কিন্তু কয়েক ফোঁটা তেল এসে পড়লো। তখন মনে পড়ে গেল আমার ছোট্ট একটা ঘরের সেই টিপসের কথা। মাছের লবণ হলুদ মাখানোর সময় যদি অল্প একটু তেল মিশিয়ে নেওয়া হয় তাহলে ট্যাংরা মাছ, শিং মাছ, মাগুর মাছের মতো মাছগুলো ভাজার সময় তেল অনেকটাই কম ছিটকায়। তাই এই কৌশলটা আমার কাছে বেশ কাজে লাগে। মাছ ভাজা হয়ে গেল, সেই সুগন্ধি তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট দিয়ে ধীরে ধীরে কষাতে শুরু করলাম। মশলা সুন্দরভাবে কষে এলে কচুরমুখীগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দিয়ে দেব। কচুরমুখীগুলো আমার কষানো হয়ে গেছে, এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। অবশ্য গরম জলটা দিলে বেশি ভালো হয়, কিন্তু আজকে গরম জলটা আমি বসাইনি, তার জন্য ঠান্ডা জলটা দিয়ে দিলাম। তারপর ঝোল যখন সুন্দরভাবে ফুটে উঠল তখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আলতো করে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটু ঢাকাও দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে মাছ এবং কচুরমুখীটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এতে করে তরকারির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এ পর্যায়ে মাছ এবং তরকারি কিন্তু সুন্দরভাবে মিশে গিয়েছে। আমি একটু পরিমাণ ঢাকা দিয়ে তারপরে আমি কিন্তু ঢাকনা সরিয়ে সরিয়ে মাঝে মাঝে দেখে নেব যে কচুরমুখীটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে। কচুরমুখীটা যখন একেবারে গলে যাওয়ার উপক্রম হবে সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে রাখব। আর ঢাকা দেওয়ার ফলে রান্নাটা খুব সুন্দরভাবে হয়। আর তার সাথে কচুরমুখীগুলো এবং অন্যান্য সবজি যখন রান্না করি তখন সেগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর আমি ঢাকা দিয়ে রান্না করতে বেশ পছন্দ করি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জিরা এবং গরম মশলার গুঁড়া। এগুলো কিন্তু ভাজা জিরা, গরম মশলার গুঁড়া। রান্নাঘর জুড়ে তখন এমন এক দারুণ ঘ্রাণ ছড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল দিনের সব ক্লান্তি যেন সেই সুবাসেই মিলিয়ে যাচ্ছে। দিনের শেষে বুঝতে পারি সংসারের কাজের সত্যিই কোনো শেষ নেই। কখনো ঘর গোছানো, কখনো কাপড় ধোয়া, কখনো বাজার, কখনো রান্না, একটার পর একটা কাজ চলতেই থাকে। তবুও প্রিয় মানুষের মুখের তৃপ্তির হাসি দেখতে আমার খুবই ভালো লাগে। এই পরিশ্রমগুলো আমার মনে হয় বৃথা না।
কারণ ভালোবাসা শুধু বড় বড় কথাই নয়, অনেক সময় এক প্লেট যত্ন করে রান্না করা খাবারের মধ্যেও লুকিয়ে থাকে। আর সেই ভালোবাসাই আমাদেরকে প্রতিদিন নতুন করে কাজ করার শক্তি যোগায়। এদিকে রান্না শেষ হতে না হতেই দেখেন বাহিরে কি পরিমাণের বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার হাজবেন্ড, আমি জানি এই মুহূর্তে উনি আসতে পারবেন না, বৃষ্টি থামলে তারপরে আসবেন। তাই ভাবলাম সামনের রুমের বিছানা চাদরটাও পরিষ্কার করে ফেলি, উঠিয়ে ফেলি। তাই সামনের বিছানা চাদরটা উঠিয়ে ফেললাম। আমার হাজবেন্ড আসতে আসতে কিন্তু 4টা বেজে গিয়েছিল। আর আমরা তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর মনে হচ্ছিল না যে কোনো কাজ করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।